ডক্টর স্পেশাল এপিসোড এবং মেডিকেল লাইভ অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান। ইতিমধ্যে আমাদের সঙ্গে উপস্থিত হয়ে গিয়েছেন আমাদের প্রিয় ডক্টর স্যার, রিনাউন্ড ডক্টর স্যার, ডক্টর কনিষ্ক সরকার, বিশিষ্ট চিকিৎসক, প্রখ্যাত গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। তার প্রত্যেকটি কথা যেইভাবে ফ্রুটফুল হতে শুরু করে বা কিভাবে ডাক্তারি পরিভাষাকে নিজের মতন করে তিনি আয়ত্ত করে আমাদের সঙ্গে সেগুলোকে শেয়ার করেন, সেটাই কিন্তু আমাদের কাছে একটা বিরাট পর্ব বলে মনে হয়। কারণ আমরা সকলেই জানি সুস্থ থাকতে হবে দিনের শেষে গিয়ে, এবং সুস্থ থাকাটা আজকের দিনে দাঁড়িয়ে বিরাট বড় একটা চ্যালেঞ্জের মুখে থাকি আমরা। সেই সমস্ত কিছুর হাত থেকে নিষ্কৃতি পেতে গেলে বা শরীরটাকে একটু ঠিক রাখতে গেলে বা রোগ নির্মূল করতে গেলে অবশ্যই কিন্তু আমাদের সঙ্গে আপনাদের থাকতেই হচ্ছে। আমরা কিন্তু সর্বপ্রকারের দিক থেকে আপনাদেরকে সেই পরিষেবা দিয়ে থাকি এবং যথাযথভাবে প্রত্যেক এপিসোডে কিন্তু আমরা নানান রকম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করতেও শুরু করি, যেগুলোর জন্য আমরা সকলে বোধগম্য হয়ে উঠি এবং নানান ধরনের টপিক, নানান ধরনের এক্সপ্লেনেশন যেভাবে উঠে আসে সেখান থেকে কিন্তু আমরা সমৃদ্ধ হতে শুরু করি। তাহলে আজকে কি নিয়ে কথা হবে সবটুকু বলবো, কিন্তু ছোট্ট করে একটা টিপস দিয়ে রাখি। যারা ডায়াবেটিসের পেশেন্ট তাদের জন্য কিন্তু বিশেষ একটা বিষয় রয়েছে। তার অর্থাৎ হলো, আপনারা সকলেই জানেন যে যাদের ডায়াবেটিস বা সুগার রয়েছে তাদের কিন্তু নানান ধরনের শারীরিক অবনতি ঘটতে শুরু করে, যেমন হার্ট অ্যাটাক থেকে শুরু করে আমরা দেখেছি যে কিডনি এফেক্ট থেকে শুরু করে, এবং তার পাশাপাশি চোখের সমস্যা চলে আসে, ব্লাড প্রেশারের সমস্যা চলে আসে, পায়ের সমস্যাও চলে আসে। সেখান থেকে একটু নিয়ন্ত্রণে থাকতে কিন্তু আমাদের সকলকেই হয়ে ওঠে। তো সেজন্য কি করতে হবে, অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে হবে। আমাদের অনুষ্ঠানে কিন্তু নানান রকম বিষয় নিয়ে যেহেতু আমরা আলোচনা করে থাকি, সেটা কিন্তু আপনাদের জন্য ভীষণভাবে একটা হেলদি বিষয় তৈরি হয়ে থাকে। সেজন্য কি করতে হবে, প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর। আমাদের সুস্থ থাকতে হবে এবং চলে আসতে হবে। অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে। যারা ফোনের অনুষ্ঠান, লাইভ অনুষ্ঠানে কথা বলতে চাইছেন ডক্টর স্যারের সঙ্গে, আপনারা নির্বিঘ্নে কথা বলতে পারছেন এবং প্রত্যেকটা সলিউশন বা তার যে ডিটারমিনেশন সবটুকু কিন্তু পেয়ে যাচ্ছেন। তারপর আমরা চলে আসবো এবারে যে আজকে কি নিয়ে কথা হবে। এগুলোর জন্য তো আপনারা বসে থাকেন এবং অপেক্ষারত মানুষদেরকে আমরা অপেক্ষার অবসান ঘটিয়ে কিন্তু চলে এসেছি। আপনারা জানেন যে আমরা কিন্তু গতদিন ভিটামিন ডি এর সাথে হার্ট হেলথের একটা নিবিড় বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তারপরে আপনাদের তরফ থেকে আমাদের দপ্তরে প্রচুর ফোন, প্রচুর মেসেজ, আপনারা আরও অন্য বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাইছেন। সেখানে কিন্তু আমরা দেখেছি যে গ্যাস্ট্রিক আলসারেরও একটা অন্যরকম প্রবণতা রয়েছে এবং ভিটামিন ডি এর ভার্সন তার সঙ্গে কিন্তু যুক্ত হয়ে রয়েছে। গ্যাস্ট্রিক আলসারের যে সেই নানান ধরনের প্রকোপ রয়েছে, সেই সমস্ত সবকিছু বিস্তারিতভাবে জানতে গেলে অবশ্যই আমাদের সঙ্গে কিন্তু আপনাদের থাকতেই হচ্ছে। ডক্টর স্যার যখন রয়েছেন তিনি প্রত্যেকটি জায়গায় একদম সুন্দর করে আপনাদের জন্য বলবেন। সেই জানানটা যেহেতু তিনি আমাদেরকে দিয়ে থাকেন, তার জন্য কিন্তু আমাদের জীবনে সচেতনতা অবলম্বন করতে পারি, সুবিধাবোধ শুরু হয়, সুরার পথও বেরিয়ে আসে। চলুন আর বিশেষভাবে আমরা তাকে জানাই অনেক অনেক অভিনন্দন আমাদের সঙ্গে থাকবার জন্য, এবং নানান রকমভাবে আমাদের জীবনটাকে একটু সাজিয়ে নিতে হবে, কারণ আমাদেরকে সুস্থ থাকতে হবে। মানুষ জীবন সুস্থ থাকতেই হচ্ছে। তাহলে চলুন আর কোনো কথা বলবো না, রয়েছেন আমাদের সঙ্গে ডক্টর স্যার, তাকে জানাই অনেক অনেক স্বাগত আমাদের সঙ্গে থাকবার জন্য। নমস্কার স্যার। নমস্কার। আমার অতি প্রিয় দর্শক শ্রোতী মণ্ডলী, সবার জন্য শুভেচ্ছা। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন, এই ইচ্ছে জানিয়ে আজকে প্রথম বক্তব্য শুরু করব। দেখুন, এই অনুষ্ঠান তো সুস্থ থাকার অনুষ্ঠান, শরীর এবং মন যাতে ভালো থাকে, বিভিন্ন রকম অসুখ বিসুখের নিদান বলুন, সেটা থেকে বেরিয়ে আসার উপায়, এসব নিয়ে আলোচনা। এই আলোচনা যেরকম আগে গত প্রায় 22 বছর ধরে একটানা চলে আসছে, এই শনিবারের বৈঠক, সেটা তো চলবে। তার সাথে সাথে আজকে একটা বিশেষ কারণে 1 মিনিট সময় একদম এসব অসুখ বিসুখের বাইরে না বললে নয়। একটা বিশেষ সময়ে, বিশেষ কালখণ্ডে আমরা রয়েছি, পুরো ভারতবর্ষ, সারা পৃথিবী। আপনারা জানেন যে আপনার বা আমার, এই যে আমি কলকাতায় একটি বিশেষ টিভি স্টেশনে বলুন, তাদের ক্যামেরার সামনে আপনাদের সঙ্গে যোগাযোগে আছি, সেটা আমরা, আমাদের দেশ সুরক্ষিত আছে, আমাদের সীমান্ত সুরক্ষিত আছে, আমাদের উপর আক্রমণ করে এক্ষুনি টিভি স্টেশনটাকে কেউ ধ্বংস করে দিচ্ছে না। আমরা আমাদের মতো যে যেখানে যেরকমভাবে আছি সেইভাবে জীবন জীবিকা নির্বাহ করতে এবং আমাদের পরিবার, সন্তান সন্ততিদের সুরক্ষা নিয়ে নিশ্চিন্ত আছি বলে
আজকে আমিও বলছি, আপনিও শুনতে পাচ্ছেন। কিন্তু ভাবুন তো, যদি দেশটা এরকম হতো যে শত্রু দেশের এরোপ্লেন থেকে বোমা বর্ষণ হচ্ছে বা মিসাইল থেকে বোমা বর্ষণ হচ্ছে, এরকমভাবে আমি কথা বলতে পারতাম, আপনারা নিশ্চিন্তে শুনতে পারতেন? অর্থাৎ আমাদের ব্যক্তিগত সুরক্ষা বলুন, সুস্বাস্থ্য বলুন, পারিবারিক সুস্বাস্থ্য বলুন, সমস্ত কিছুর ওপরে হচ্ছে দেশের সুরক্ষা, আমাদের সীমান্তের সুরক্ষা। এবং সেইটা যে কত বড় চ্যালেঞ্জ ছিল গত কয়েকদিনে আমরা নিজেরা দেখেছি। কেউ টিভির সামনে দেখেছেন, কেউ খবরের কাগজে পড়েছেন, আমরা সবাই সেগুলো দেখেছি। আমি আমার অনুষ্ঠান শুরু করার আগে অতন্দ্র প্রহরীর মতো ইন্ডিয়ান ডিফেন্স ফোর্সেস, ভারতের আর্মি বলুন, ভারতের নেভি বলুন, এয়ারফোর্স বলুন, বর্ডার সিকিউরিটি ফোর্স বলুন, এবং এছাড়াও ভারতের দেশের মধ্যে যে সশস্ত্র বাহিনী বিভিন্ন জায়গায়, পুলিশ বলুন, সিআইএসএফ বলুন, এরকম অনেক অর্গানাইজেশন আছে। তো তারা আমাদের এই সুরক্ষা দিতে পারছে এবং সফলভাবে দিতে পারছে। শত্রু দেশের বিভিন্ন রকম আমাদের দেশের ক্ষতি করার চেষ্টা, সেই চেষ্টাগুলো আমরা কিভাবে বিফল করে দিয়েছি, অনেকটা দীপাবলির আতশবাজির যেরকম আমরা দেখি সেরকম টিভিতে আমরা দেখেছি। আশা করি আমরা সবাই, যে ক্ষেত্রে দেশের সুরক্ষা সব থেকে বেশি জরুরি এবং যেখানে ইস্যুটা হলো নিজের দেশের সুরক্ষা, সেখানে সবাই একত্র থাকব এবং সবাই মিলে যেখানে যেভাবে পারি এই সুরক্ষা বলের প্রত্যেকটি কর্মীকে একটু বেশি সম্মান দেব, ভালোবাসবো, নিজেরা যদি কিছু করতে পারি তাদের জন্য করব। এই আবেদন জানিয়ে এবার ডাক্তারি আলোচনায়, কারণ বলে দিলাম এই সমস্ত কিছু সব ঠিকঠাক থাকবে যদি দেশ সুরক্ষিত থাকে। আর দেশ সুরক্ষিত থাকবে যদি সুরক্ষা বল আমাদের রক্ষা করতে সমর্থ হয়। তো তাদের জন্য আমাদের এইটুকুনি করা বোধহয়, বা এইটুকুনি ভাবা, বা এইটুকুনি বলা, এটা বোধহয় খুব বড় কিছু নয় আমার মনে হয়। যাই হোক, আজকে আপনাদের অনুরোধে গ্যাস্ট্রাইটিস নিয়ে প্রচুর মানুষ জানতে চেয়েছেন যে ডাক্তারবাবু, এটা ভিটামিন ডি যদি, আপনি আগের দিন বলছিলেন যে হার্টের রোগ হয়, ব্লাড প্রেশারের প্রবলেম হয়, এরকম নানা রকম কিছু বলেছেন। মানে সবাই আমরা আগে জানতাম যে ভিটামিন ডি শুধু মানে হাড় শক্ত যাতে না হয় সেরকম সব রোগ, অস্টিওপোরোসিস, অস্টোমেলাসিয়া, এই ধরনের রোগ করে। কিন্তু পরে আপনার কাছ থেকে জেনেছি, এরকম লোকে ফোন করে জানিয়েছেন যে হার্টের ব্যাপারও আছে, আরও বিভিন্ন কারণে ভিটামিন ডি আমাদের হেল্প করে। কিন্তু স্পেসিফিক্যালি গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, মানে প্রচুর মানুষ তো আমাদের এই গাঙ্গেয় পশ্চিমবাংলায় বা তার চারপাশের অঞ্চলে, সে বিহার বলুন, উড়িষ্যা বলুন, এই পশ্চিমবঙ্গের এইসব অঞ্চল বলুন, প্রচুর মানুষ এই গ্যাস্ট্রিকের রোগে ভুগছেন, যেটাকে আমরা গ্যাস্ট্রাইটিস বলি, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বলি, গ্যাস্ট্রিক আলসার বলি, এবং তারপরে আরও এর অন্য অন্য কিছু আছে, আমি সবগুলোতে আসবো। কারণ এই যে গ্যাস্ট্রিক কথাটা মানুষ যে ভোগেন, যদি কাউকে জিজ্ঞেস করি যে এই যে গ্যাস্ট্রিক রোগী আপনার কষ্টটা কি, দেখবেন মোটামুটি 4-5টা সিমটমের কমন এসে যাবে। গলায় টক জল, গলার কাছে কিছু আটকে আছে, খেতে গেলে পেট দমসম ভাব, কীরকম যেন পেটে অস্বস্তি, পেট ঠিক পরিষ্কার হচ্ছে না। এর সাথে সাথে প্রচুর মানুষের আর একটা ধারণা থাকে যে গ্যাস বোধহয় মানে অন্য জায়গায় ঘোরাফেরা করছে, কখনো এইসব জায়গায় ব্যথা করছে, এইসব জায়গায় ব্যথা করছে, মাথার যন্ত্রণা হচ্ছে, যতক্ষণ না বমি পাচ্ছে বা বমি হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত রিলিফ নেই। এরকম নানা রকমের প্রেজেন্টেশন আছে। কতগুলো সত্যি সত্যি গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গ্যাস্ট্রিক আলসারের সাথে সরাসরি সম্পৃক্ত, আর কতগুলো সিমটম আছে যেগুলো এতটা সরাসরি সম্পৃক্ত নয়, মানুষ মনে করেন সম্পৃক্ত। ডাক্তারবাবুদের ওটা ভেবে নিতে হয়, বুঝে নিতে হয় যে কোনটা সরাসরি সম্পৃক্ত, কোনটা সরাসরি সম্পৃক্ত নয়। আজকে আপনাদের
প্রথম যে জিনিসটা একটু পরিচিত করাবো, যে এই যে আমরা গ্যাস্ট্রাইটিস বলি, ব্যাপারটা কি? আমি যখনই গ্যাস্ট্রাইটিস কথাটা বলি না, তখনই গ্যাস্ট্রাইটিসের সাথে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং গ্যাস্ট্রিক আলসার, এই তিনটেকে এক পংক্তিতে আলোচনা করতে পছন্দ করি। কারণ শুধু গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা করে যদি থেমে যাই, তাহলে একটা জায়গায় পৌঁছানো আছে, ধরুন ডেস্টিনেশন, সেটা একটুখানি গিয়ে দাঁড়িয়ে পড়া হলো, ডেস্টিনেশনে পৌঁছানো হলো না। ডেস্টিনেশনটা হচ্ছে ওই তিনটে দিয়ে শেষ হবে। ইনফ্যাক্ট তিনটের পরেও আরও কিছু আছে, কিন্তু অন্তত এই তিনটে, যে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং গ্যাস্ট্রিক আলসার, এই তিনটে নিয়ে আলোচনা করলে মোটামুটি একটা ধারণা মানুষের হয়। এবং এক্ষেত্রে একটা জিনিস পরিষ্কার করে বলতে হয় যে আমাদের পশ্চিমবাংলায় বলুন বা সারা ভারতবর্ষে গ্যাস্ট্রাইটিস নিয়ে কম বেশি ধারণা সবার আছে। কারণ খুব কম বাড়ি, হাউসহোল্ডের কথা বলছি, খুঁজে পাওয়া যাবে যেখানে একটা অম্বলের ট্যাবলেট বা শিশির ওষুধ, বা এখনকার দিনে যেটাকে গ্যাসের ওষুধ বলে, গ্যাসের ক্যাপসুল, সেটা পাওয়া যাবে না। এরকম খুব কম দেখবেন। এই আপনি যে টিভিতে দেখছেন বা পরে যখন ইউটিউবে যাবে দেখবেন, আপনার বাড়িতেও আছে। অর্থাৎ এটা প্রচুর মানুষ জানেন, প্রচুর মানুষ ভোগেন, এবং একটা তথ্য দিলে এটা আরও বেশি পরিষ্কার হয়ে যাবে। সারা পৃথিবীতে সংখ্যার হিসেবে এবং মূল্যের হিসেবেও সব থেকে বেশি বিক্রি হয় কি ওষুধ, এটা যদি কখনো আপনি হিসেব করেন বা একটা সার্ভে করেন, দেখবেন এই গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এবং গ্যাস্ট্রিক আলসারের ওষুধ। আপনারা এটা এখন তো জেনে গেছেন মানে কি, শুধু গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা গ্যাসের ওষুধ আমি বলছি, আমি এখনো পর্যন্ত সেই ওষুধের যে গ্রুপে বিলং করে সেগুলোর নাম বলছি না এই কারণের জন্য যে আমি যতটা জানি আপনারা ওষুধের ব্র্যান্ড নেম কিন্তু আমার থেকেও হয়তো বেশি জানেন, মানে এত কমন এগুলো, কাজেই আমি ওটা বলছি না। খালি একটা কথা বলছি যে মোটামুটিভাবে ওই সমস্ত ওষুধগুলো ZOLE জল দিয়ে শেষ। সেটা আপনি ওমিপ্রাজল বলুন, প্যান্টোপ্রাজল বলুন, এটা বিশেষ গ্রুপ আছে। তার আগে যেগুলো ছিল সেগুলো আরেকটি গ্রুপের ছিল। কিভাবে এই ওষুধগুলো প্রথম মানে ব্যবহৃত হলো, আবিষ্কৃত হলো, সেটাও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা, এবং এটা একটা ইতিহাসের কাহিনী মতো। বেশি দিন আগে না, এই 80-র দশকের শেষের দিকে, মানে আমরা যখন মেডিকেল কলেজে মানে বের হচ্ছি, পাশ করছি, ধরুন ওই সময় অস্ট্রেলিয়ায় গবেষণা হচ্ছে, গবেষণা করে বিজ্ঞানীরা প্রথম জানালেন যে আমাদের যে সেই চিরাচরিত, এমনকি মেডিকেল কলেজে যখন আমরা পড়েছি তখনও আমাদের এরকম নিদান দেওয়া হতো, মানে রুগীদের বলতাম যে ঝাল বেশি খেও না, 2 ঘন্টা মানে বেশি পেট খালি রেখো না, এই 2 ঘন্টা 3 ঘন্টা পর পর একটু করে কিছু খেতে হবে। এবং সেই মেডিকেল কলেজের যে বিখ্যাত সিঁড়ি আমাদের এমার্জেন্সির উল্টো দিকে, আমাদের সময়ও প্রায় সবসময় মানে ওটা প্রায় ভর্তিই থাকতো। বেশিরভাগই বিহার, উড়িষ্যা এবং কলকাতার বাইরে থেকে আসা রুগীদের। তাদের না পোশাকটা এখনকার দিনের থেকে একটু আলাদা, বেশিরভাগই ধুতি, পায়জামা, লুঙ্গি, এইসব পরা। মানে কেন এই কথাটা বলছি জানেন তো, অনেক দূর থেকে তাদের পকেটের দিকে নজর করা যেত। আপনারা ভাবছেন ডাক্তার হয়ে এরকম রুগীর পকেটের দিকে নজর, তো ভালো কথা নয়। মানে এখনও শোনা যায় যে ডাক্তারদের রুগীর পকেটের দিকে নজর, না কোনো টাকা কড়ির ব্যাপার নয়। পকেটের দিকে কেন নজর? এই জন্য যে আমরা যখন যাতায়াত করতাম, আমাদের মাস্টারমশাই, প্রফেসররা শিখিয়ে দিয়েছিলেন পকেটের দিকে নজর রাখবে, তাহলে পেশেন্ট সেগ্রিগেট করতে সুবিধা হবে। আপনারা ভাবছেন পকেটের দিকে নজর করে কি করে পেশেন্ট সেগ্রিগেট করা হচ্ছে, কোন রুগী কোন দিকে যাবে, মানে কোন ডিপার্টমেন্টের রুগী। তো যাদের পকেটে দেখবে যেরকম একটা ডিবে মতো আছে, হয় প্লাস্টিকের
বা অ্যালুমিনিয়ামের বা স্টিলের বা অনেকের তামার, এরকম ডিবে, নস্যির কৌটোর মতো। আর পকেটে দেখবে বিস্কুট আছে, একটু মুড়ি থাকে বা বিস্কুট, একটা ছোট বিস্কুটের প্যাকেট। আমি বিস্কুটের ব্র্যান্ড নেম বলছি না, তখনও যা এখনও তাই, কিন্তু খুব কম দামের বিস্কুটের প্যাকেট। আর ওই ডিবের মধ্যে খাবার সোডা রাখা থাকতো। কারণ কি, যারা গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে তখনকার দিনে ভুগতেন, তারা কিছুক্ষণ পরপরই অনেকে ওই একটু খাবার সোডা খেয়ে একটু জল খেয়ে নিতেন। ওই চিকিৎসা। আর পেট খালি রাখা যাবে না, ওই জন্য দুটো বিস্কুট খেয়ে জল খেয়ে নিতেন। পকেটের দিকে নজর রাখলেই বোঝা যেত যে এ আলটিমেটলি ওই মেডিসিন দেখিয়ে তারপরে ওই তখনকার দিনে যে আমাদের গ্যাস্ট্রোএন্টারোলজি ডিপার্টমেন্ট তখনও ছিল, তো সে পেটের রোগের ডিপার্টমেন্টে যাবে এবং সেখানে ভিড় সব থেকে বেশি। তো আমরা যখন পাশ করে বেরোচ্ছি তখন প্রথম আবিষ্কার হলো এই যে আমাদের যে এতদিন ধরে ধারণা যে বেশি ঝাল খেলে, পেট অনেকক্ষণ খালি রাখলে বা খুব পেট গরম খাবার খেলে, যে সেই সব খেলে গ্যাস্ট্রিক আলসার হয় বা গ্যাস্ট্রিকের রোগ হয়, এইসব আমাদের ধারণা। তো তখন প্রথম জানলাম যে আসলে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এইসবের মূল কারণ কিন্তু ওই ঝাল খাওয়া নয়, রিচ খাবার খাওয়া নয়, অনেকক্ষণ পেট খালি রাখা নয়। আসলে ম্যালেরিয়া জ্বর যেমন মশার কামড়ে হয়, মশা বিশেষ ধরনের ম্যালেরিয়াল প্যারাসাইট বহন করে। ম্যালেরিয়া নিয়ে যখন বলবো সেই 4 ধরনের কী কী প্যারাসাইট আছে, নাম যারা ডাক্তারি পড়ছো এখন তারা সবাই জানো, ওটা বলছি না। তো ঠিক তেমনি একটা বিশেষ ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক আলসার হয়। তো অস্ট্রেলিয়ান বিজ্ঞানীরা ওটা আবিষ্কার করলেন, তার নামও দিলেন হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, ওদের আকারটা যেরকম ছিল সেই রকম দেখে আর কি, এবং সেটা ডিটেক্ট করার রাস্তা বের করলেন। তার ফলে হলো কি, এই গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, ডিউওডেনাল আলসারের চিকিৎসায় একটা যুগান্তকারী পরিবর্তন এসে গেল। এর আগে পর্যন্ত বললাম ওই বিস্কুট আর খাবার সোডা পকেটে, তারপর আমাদের কাছে আসলে আমরা বিশ্বাস করুন তাকে অদ্ভুত অদ্ভুত চিকিৎসা দিতাম। যেমন পদ্মমধু বলে একটা আয়ুর্বেদিক ওষুধ আছে, সেটারই আমাদের অ্যালোপ্যাথিতে লাইকোরিস হিসেবে ব্যবহার হতো। একই জিনিস আর কি, আমরা লাইকোরিস নাম দিয়েছিলাম, তার ব্র্যান্ড নেম নানা রকম ছিল। তারপরে বিসমাথ সালফেট, এখন ভুলে গেছে, এখন ডাক্তার নতুন যারা পাস করেছো তারা নামই শোনোনি। তো সেই সব ওষুধ দিয়ে চিকিৎসা করা হতো এবং প্রচুর রুগীকে, এখনকার দিনে খুব কমে গেছে, তখনকার দিনে প্রচুর রুগী আমাদের মেডিকেল কলেজের সার্জারি, জেনারেল সার্জারিতে অন্তত দিনে 15টা এই পেট কাটার অপারেশন হতো। আমি ফোন নিয়ে কথা বলবো। হ্যাঁ, কী হতো, পেট কাটার অপারেশন বলতে কি, স্টমাক কেটে বাদ দেওয়া, সেটা পুরোটা হোক বা কিছুটা হোক, মানে আমরা বলি গ্যাস্ট্রেক্টমি। তো পার্শিয়াল গ্যাস্ট্রেক্টমি খুব কমন ছিল, মানে তখনকার দিনে অন্য রাস্তা নেই। তো তারপরে প্রথম ওই 90 দশকের দিকে বাইরে, মানে ইংল্যান্ডে, ইউএসএতেও চলে আসলো, প্রথম ওষুধ ছিল সিমেটিডিন বলে একটি ওষুধ, ট্যাগামেট বলে বাজারে পাওয়া যেত। 5টা করে ট্যাবলেট খেতে হতো এবং ট্যাবলেটের উপরে একটা সাপের ছবি থাকতো। এইগুলো কেন বললাম, যে পেশেন্টকে বোঝাবার জন্য আমাদের ব্যবহার করতে হতো এরকম কথা, যে দিনে 5 বার করে ওষুধ খেতে হবে, এই দেখো সাপের ছবি আছে, এই রকম ওষুধ, এরমভাবে বুঝি বলতে হতো। কারণ এই যে প্রায় আমি যখন পড়াশোনা করেছি মেডিকেল কলেজে, তখন রুগীদের ধারণাই ছিল গ্যাস্ট্রিক সারে না, গ্যাস্ট্রাইটিস, ডিউওডেনাল আলসার এইসব কোনো সারে না, এটা সারা জীবন থাকে। আসলে ধারণাটা ভুল প্রমাণিত হলো, কারণ এই প্রথম ওই সিমেটিডিন ওষুধ আবিষ্কার হওয়ার ফলে।
তার বেশি দিন নয়, ধরুন এই আমারই জীবৎকালে বৈপ্লবিক পরিবর্তন হয়ে গেল। সেই ট্যাগামেটের নাম আপনারা জানেন না, আমি একটা ফোন নিয়ে আসছি। হ্যাঁ, আমি ডক্টর সরকার বলছি। হ্যাঁ ডাক্তারবাবু নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। হ্যাঁ আমি রীনা বলছি, রীনা দত্ত। হ্যাঁ হ্যাঁ হরিপুর থেকে বলছি। হ্যাঁ বলুন। হ্যাঁ যে ডাক্তারবাবু আমার একটা পিঠে ব্যথা হয়। হুম ওটা মানে কখনো পিঠ থেকে মানে কমে, আবার কখনো কোমরের দিক থেকে নামতে থাকে। হুম হুম তো ব্যথার জন্য কিছু করছেন আপনি? না কিছু করিনি, এটা এই 2 সপ্তাহ ধরে এটা হচ্ছে। তো আপনার লাইন মানে পাচ্ছিলাম না, আজকে পেয়েছি আপনাকে, ওই জন্য জিজ্ঞাসা করছি। হ্যাঁ আচ্ছা, প্রোগ্রাম দেখি। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করবো, সেটা হচ্ছে যে এই যে কোমরে ব্যথা হয় বলছেন, তো এটা কি এই কয়েকদিনের না আগেও মাঝে মাঝে একটু একটু হতো, না এই প্রথম আপনি এক্সপিরিয়েন্স করছেন? মাঝে মাঝে এক দিন হতো, সেটা সেরকম হতো না, আবার কমে যেত। আপনার ঠিক আন্দাজ বয়সটা কত হবে? ধরে দেখছি পিঠের থেকে ব্যথাটা নামে কোমরের দিকে যায়, আবার কখনো হয়তো হয় না, মানে ঘাড়ের মধ্যেই ব্যথাটা থেকে যায়, এরকমই হয়। আপনার আন্দাজ বয়স কত হবে? 42। 42, ঠিক আছে। আচ্ছা, আর একটা কথার উত্তর দেবেন, সেটা হলো এই যে ব্যথাটা, এটার জন্য কোনো রকম ওষুধপত্র বা অন্য গরম সেঁক বা এইসব কিছু করেছেন? না গরম সেঁক দিয়েছি, ওষুধ অন্য কোনো ওষুধ খাইনি এখনো। ঠিক ঠিক, বা সাধারণ জেলটা দিয়ে মালিশ করেছি এরকম। ঠিক ঠিক। আচ্ছা, এটা পরিষ্কার করে দিয়ে আপনিও শুনবেন। সেটা হচ্ছে লীনা দেবী, যেটা নিউ আলিপুর থেকে ফোন করেছেন। তো এই ধরনের ব্যথার ক্ষেত্রে কমন, মানে ডাক্তারবাবুরা প্রথমে চিন্তা করেন এই বয়সে, মানে অ্যারাউন্ড 40 এরকম বয়সের, কি পুরুষ কি মহিলা, তাদের ক্ষেত্রে আমরা প্রথম চিন্তা করি কি জানেন, এই যে ঘাড়ে আগে ব্যথা হচ্ছিল কি না, একটু ঘাড়ে অস্বস্তি আছে কিনা, এটা জিজ্ঞেস করে নিই। যদি সেরম থাকে তাহলে সার্ভিক্যাল স্পন্ডিলোসিসের কথা প্রথম চিন্তা করতে হয়, এবং সেটার জন্য সিম্পল এক্সরে সার্ভিক্যাল স্পাইন এপিএন ল্যাটারাল, এটা যথেষ্ট। এটা থেকে ইনফরমেশন পাওয়া যায়। এবং এটা জানিয়ে রাখি, আপনাকেও জানাই, সবাইকে, যেহেতু গ্যাস্ট্রিক আলসার গ্যাস্ট্রাইটিস নিয়ে আলোচনা করছি, এটার জন্য কিন্তু কোনো ওষুধ খেতে যাবেন না। মানে অনেকে না ওষুধ খেয়ে এই ধরনের ব্যথা কমাতে চেষ্টা করেন, এই ধরনের ওষুধকে আমরা নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগস NSAIDs বলি। ইনফ্যাক্ট গ্যাস্ট্রিক আলসার, ডিউডেনাল আলসার বা গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সবথেকে কমন যে দুটো কারণ, একটা তো হেলিকোব্যাক্টার, আর 2 নম্বর হলো কিন্তু এই ব্যথার ওষুধ NSAIDs। আরও অনেক কারণ আছে কিন্তু সেগুলো খুব কম, বেশিরভাগ হচ্ছে এই হেলিকোব্যাক্টার প্যালোরি, যেটা নিয়ে আলোচনা করবো, আর একটা হচ্ছে NSAIDs, মানে হচ্ছে ব্যথার ওষুধ। এবার আপনাকে বলি, আপনার কি ঘাড়ে কোনো অস্বস্তি অসুবিধে ফিল করেছেন? না সেরকম কোনো মানে ফিল করি না, মানে ঘুম থেকে ওঠার পর এক সময় হয়, বলে শোয়ার দোষে এরকম বলতে থাকে, কিন্তু না ওই ব্যথাটা অনেকক্ষণ থাকে। আবার ভালো জেল দিয়ে মালিশ করলে পর আস্তে আস্তে কমে, কখনো গরম সেঁক দিই, এরকমই হয়। বুঝেছি, এটা দেখি মানে প্রায় দিনই এটা হচ্ছে। আর ঠিক, আপনি আপনার ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে ওই ঘাড়ের যে এক্সরে কথা বললাম, তার সাথে মানে আমরা বলি কি এক্সরে LS স্পাইন, মানে লাম্বোস্যাক্রাল স্পাইন, সেইটুকুনি, এবং এখানকার এক্সরে একটু করে দেখে নেওয়া উচিত। এবং আগের দিন যে ভিটামিন ডি নিয়ে আলোচনা করেছি, আমি গতদিন বলেছি যে এরকম বিভিন্ন রকম আনএক্সপ্লেইনড পেইন, ব্যথার একটা কমন কজ আমাদের দেশে, এবং আমি যত দিন যাচ্ছে দেখছি যে কিন্তু ভিটামিন ডি ডেফিসিয়েন্সি। তো এগুলো অবশ্যই আমার ফোনে শুনে আপনি নিজে এক্সরে করবেন, এটা আমি চাই না। আমি চাই যে আপনার বাড়ির যে ডাক্তারবাবু, তার সাথে একটু পরামর্শ অ্যাটলিস্ট ফোনে করে নিন, করে এই পরীক্ষাটুকুই করবেন। আর যদি বলেন যে কোনো কিছু না করে এমন কোনো টিপস বা এমন কিছু বলুন যাতে ব্যথা কমে যায়, এরকম যদি জিজ্ঞাসা করেন, তাহলে আমি দুটো উত্তর দেবো। তার মধ্যে একটার কথা কোনো বইতে লেখা নেই, মানে তা সত্ত্বেও বলবো, কারণ এটাতে কাজ দেয়। সেটা হচ্ছে, আপনি যে বিছানায় শোন, সেই বিছানায় ডান দিকে বাঁ দিকে 3টে এদিকে বা 4টে এদিকে, 3-4টে পায়ের তলায় যতগুলো বাড়িতে বালিশ আছে, 2-3 দিন ওই ধরনের ডান দিকে বাঁ দিকে পায়ের তলায় অনেক বালিশ নিয়ে ঘুমানোর চেষ্টা করুন। তাতে যদি ব্যথা কমে যায় তো আপনার কারোর কাছে যাওয়ার দরকার নেই। তাতে 2-3 দিনে ব্যথা যদি না কমে, তখন ডাক্তার দেখাবেন, এটা প্রথম। আর দ্বিতীয় হচ্ছে, অন্তত 4-5 দিন, এটা শুনলে আটকে উঠবেন না, এই গরম
কালে খুব গরম জলে স্নান করুন, মাথায় গরম জল দেবেন না, মাথা বা ঘাড়ে, গায়ে খুব গরম জল দিয়ে স্নান করতে হবে, তারপরে তোয়ালে দিয়ে পুরো শুকনো করে জামা কাপড় পরে বেরোতে হবে। এই দুটো জিনিসের সাথে ওষুধের কোনো সম্পর্ক নেই, করে দেখতে পারেন, যদি উপকার হয়ে গেল তো ডাক্তার কাছে যেতে হবে না। ঠিক আছে, আচ্ছা ধন্যবাদ, আমি বিচ্ছিন্ন করছি লাইন। হ্যাঁ দেখুন, যখন আমরা পড়াশোনা করেছি তখন আমাদের প্রফেসররা খালি মানে আমাদের সবসময় তৈরি করবার চেষ্টা করতেন এইভাবে যেন পেশেন্টকে সারাতে পারি, কোনো পেশেন্টকে দেখে যেন মানে ঘুরিয়ে না দিই। এটাকে নানা রকমভাবে ডাক্তারবাবুরা মানে এখনকার ডাক্তারবাবু বা সবসময়ই যে পেশেন্টকে মনে করছি যে না এটাকে আমি ডিল করব না, তো তাকে আমরা রেফার করে দিই, ইনভেস্টিগেশন করি, বা বলি যে এটা এইখানে নয় ওইখানে ওনাকে দেখাও, তিনি আবার বললেন না ওনাকে দেখাও। আমাদের সময় কি ছিল, প্রফেসররা খালি বলতেন যে পেশেন্টকে রিলিফ দিয়ে তারপরে তুমি রেফার করো, প্রাইমারি রিলিফটা পেশেন্টকে তোমার দেওয়া কর্তব্য। এখন একটু বদলে গেছে এবং হয়তো পেশেন্টের ভালোর জন্যই হয়েছে, আমি সে আলোচনায় যাব। আগে যে জায়গাটা ছিলাম উনি ফোন করবার আগে, এটা খুব ইম্পর্টেন্ট একটা জায়গায়, সেটা হচ্ছে আর একটা ফোন নিতে হবে। হ্যাঁ আমি ডক্টর সরকার লাইনে আছি। হ্যাঁ নমস্কার ডাক্তারবাবু, নমস্কার। আমি আমার সম্বন্ধে একটু জানবো। আমার পেটে প্রচন্ড পরিমাণে ব্যথা হয়, লোয়ার মানে পোর্শনে। বুঝতে পারছি না অ্যাসিডিটি গ্যাসের প্রবলেম হচ্ছে না অন্য কোনো কারণে, এটা ঠিক বুঝতেই পারছি না, কিন্তু মাঝে মাঝে প্রচন্ড পেন হয়, ওর থেকে পিঠে মানে ধরুন নিচে কোমরের শির দাঁড়াতেও যন্ত্রণা করে। না আপনি কে বলছেন, কোত্থেকে বলছেন দয়া করে একটু বলুন। আমি হাওড়া থেকে বলছি, শর্মিষ্ঠা পাল বলছি। শর্মিষ্ঠা পাল, আপনি পেটের যন্ত্রণার কথা বলছেন, এটা কি আমি তলপেটের যন্ত্রণা বলবো না পেটের যন্ত্রণা বলবো? ঠিক মানে তল পেটের দিকে বেশি প্রবলেম হয়, নাভির তলায় না নাভির ওপরের দিকে? হতে হতে মাঝে মাঝে হতে হতে পিঠে এই ধরুন শীতটাতে ব্যথা করে, আর পাশে সাইডে কোমরের দিক মানে প্রচন্ড ব্যথা করে। মাঝে মাঝে হয়ে থাকে, আমি বুঝতে পারি না যে গ্যাসের ওষুধ খাই একটু ঠিক করে আবার মনে হয় যেন। হ্যাঁ বুঝতে পারছি। আমি একটা স্পেসিফিক প্রশ্ন করছি, ভেবে উত্তর দিন। দেখুন আপনার যেখানে পেট আর বুকের সংযোগ স্থলে, এই যে আমি হাত দিচ্ছি, এই রকম জায়গায় ব্যথা এবং তার সাথে উল্টো দিকে পিঠের চালে ব্যথা, এরকম ব্যথা না তল পেটে ব্যথা তার সাথে পিঠে ব্যথা, কোনটা? উল্টো দিকে, আপনি বলছেন পেছন দিকে ওরকম ব্যথা হয়। হ্যাঁ উল্টো দিকে। আর সামনের দিকে ব্যথাটা কোথায় হয়, মানে নাভির ওপর দিকে না নাভি দেশের তলার দিকে, কোনটা? নাভির নিচের দিকটা। নিচের দিকটা। এবং এবার বলুন তো ডান দিকে বাঁ দিকে তফাৎ আছে, মানে বাঁ দিকটা ব্যথা করলো এটাই বেশি হচ্ছে না ডান দিকে বাঁ দিকে তফাৎ নেই? চিন্তা করে বলুন। ডান দিক বাঁ দিকে তফাৎ সেরকম নেই, বেশি যদি হয় মাঝে মাঝে হলে বাঁ দিকটা একটু বেশি পেইন মানে ব্যথা করে ওঠে। ঠিক ঠিক কমে যায়। বুঝতে পেরেছি, বেশ ঠিক আছে। একটু আপনার আন্দাজ বয়সটা বলবেন। হ্যাঁ আমার বয়স এই 32-32। ঠিক আছে। আপনি যে বললেন যে আপনি গ্যাসের ওষুধ খাচ্ছি একটু কমে, তো এই গ্যাসের ওষুধটা কতদিন ধরে খাচ্ছেন? বেশি দিন হয়নি, একদম মানে মাঝে মাঝে যখন এই পেইনটা মানে মনে হয় একটু রেখে, তখন ওই এটা গ্যাসের ওষুধ খেয়ে মনে হয় যেন গ্যাস থেকে হয়তো তারপর একটু আরাম পাই, মানে আবার সেই প্রবলেমটা। আচ্ছা আমার একটা খালি আমার নিজের জিজ্ঞাসা আছে, ওটা বলছি, জিজ্ঞাসা করছি, এটা একটা সার্ভের ব্যাপার। এই গ্যাসের ওষুধ যেটা খাচ্ছেন এটা কি নিজে থেকে খেলেন না কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ডাক্তারবাবু কেউ একজন বলেছে, কি করে মাথায় আসলো? নিজে থেকে বলতে ওষুধ দোকানে গিয়ে। ও ওষুধ দোকানে জিজ্ঞেস। গ্যাসের ওষুধ যে তো একটা নিয়ে এসে খেয়ে নিলাম। ঠিক আছে। আচ্ছা এবার আর একটা প্রশ্ন হচ্ছে, বাড়িতে খাবার জলের সোর্সটা কি? বাড়িতে খাবার জল বলতে আমাদের তো কলের জল, মানে কল থেকে নিয়ে আসা হয়, বাড়িতে নিয়ে এসে। কল মানে মিউনিসিপ্যাল যে ট্যাপ না টিউবওয়েল? টিউবওয়েলের জল। ও আচ্ছা। আমাদের মানে গ্রামের দিকে একটা কথা চালু আছে, সেটা হচ্ছে কত ফুটের জল, ওই ব্যাপারে আপনি কিছু বলতে পারবেন না? ওটা জানেন না? জানেন না? হ্যাঁ বাইরে থেকে নিয়ে আসে। ঠিক আছে ঠিক আছে। ও 1000 ফুটের জল আছে, ওকে ওকে ঠিক আছে, দিয়ে যায়, বেশ ঠিক আছে ঠিক আছে। দেখুন আপনাকে যে খুব ছোট্ট দুটো পরামর্শ যেটাতে ঠিক থাকবে, শুধু আপনি না প্রচুর মানুষ আমরা ভুগি। দেখুন এই যে আমরা পানীয় জল পান করি, এখানে সবসময় না আমি যখন কথাবার্তা বলি কেন জানি না আমার আজ থেকে 30 বছরের আগের ব্যাপারের সাথে রিলেট করি। কেন করি যে যখন 30 বছর আগের কথা বলছি,
সেই সময় না আমরা কেউ ভাবতে পারতাম না, মানে আমি তো ভাবতেই পারতাম না যে আমি জল কিনে খাবো, ভাবতেই পারতাম না। ইনফ্যাক্ট যখন মেডিকেল কলেজে পড়েছি তখনও তো টিউবওয়েলের জলই খেয়েছি। কিন্তু এখন যদি কেউ আমাকে বলে যে টিউবওয়েলের জল খাওয়া, আমার একটু অস্বস্তি হবে, কিন্তু আমি অন্যদিকে কোথায় জল মানে বটল ড্রিঙ্কিং ওয়াটার কোথায় পাওয়া যায় আমি সেটা খুঁজবো। এই জন্য বলছি, শুধু আমার জন্য সারা আমার চারপাশে, আমি পৃথিবীর কথা ছেড়ে দিলাম, আমি ভারতবর্ষের কথা বলছি, পশ্চিমবঙ্গের কথা বলছি, একটা অদ্ভুত পরিবর্তন হয়ে গেছে। সাধারণ মধ্যবিত্তও কিন্তু যে কোনো জায়গায় জল আর খেতে চায় না। বিয়ে বাড়িতে গেলে জল দেখবেন ছোট ছোট বোতলে, মানে প্যাকেজড ড্রিঙ্কিং ওয়াটার, প্যাকেজড মিনারেল ওয়াটার এরমভাবে সার্ভ করা হয়। সেই জলের জগ থেকে, মানে আমরা যখন ছোটো ছিলাম তখন আত্মীয় স্বজনের বিয়েতে আমাদের ওটা দায়িত্ব ছিল যে জলের জগ থেকে এরকম করে জল সার্ভ করা, সেটা উঠে গেছে, এখন আর নেই। কেন এতগুলো কথা বলছি? কারণ ওই আবিষ্কার হলো হেলিকোব্যাক্টার পাইলোরির কথা। আপনার ক্ষেত্রে দেখুন, আপনি কয়েকটা দিন, এই 10-15 দিন খাবার জলটা ফুটিয়ে ঠান্ডা করে খেয়ে দেখুন, হ্যাঁ, এই খেয়ে দেখুন, তাতে যদি না কম হয়, আপনার যদি প্রশ্ন থাকে আমার হেল্পলাইন আছে, আপনি যে কোনো সময় ফোন করতে পারেন এবং আপনার প্রশ্নের উত্তর জানতে পারেন। ঠিক আছে? আর কিছু? আমি লাইন বিচ্ছিন্ন করছি, ধন্যবাদ। আচ্ছা, আমি এত কথা বললাম কেন জলের ওপর গুরুত্ব দিচ্ছি? কারণ এই হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, এই জীবাণুটা 3 রকমভাবে একজন মানুষের থেকে আরেকজন মানুষের দেহে যেতে পারে। তার মধ্যে প্রথম হচ্ছে খাবার বা জল থেকে ইনফেকশন হওয়া। এবং এই খাবার বা জল থেকে যে ইনফেকশনটা, এটাকে আমরা বলি ফিকো ওরাল রুট দিয়ে, মানে আপনার পয়ঃপ্রণালীর জলটা, যেটা আপনার বর্জ্য পদার্থ বয়ে নিয়ে যায় যে পাইপ দিয়ে, কোনো ক্রমে সেই পাইপে যদি ফাটল থাকে এবং তার পাশে যদি এমন একটা পাইপ যেটাতে খাবার জল বহন করা হচ্ছে তাতে ফাটল থাকে, তাহলে একটা থেকে আর একটা জায়গায় ওই দূষিত হওয়ার ফলে হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি, ওই বর্জ্য পদার্থ যে জল বহন হচ্ছে সেখান থেকে পানীয় জলের মধ্যে সংক্রমিত হতে পারে। ওই জন্য খাবার জল বা খাবারেরও যদি হাইজিন মেনটেন না করা হয়, যেমন সব থেকে কমন হাইজিন, আমি তো প্রায় ওই 4-5 সপ্তাহে একবার বলি এবং দেখিয়েও দিই, খুব থরলি হাত ধোয়া। এবং এটা হাত ধোয়ার ব্যাপারটা যখন কোভিড ছিল তখনও খুব দরকারি ছিল, তার আগেও দরকারি ছিল, এখনও দরকারি। ইনফ্যাক্ট আমার এই আলোচনায় অনেক সময় আমি ফোকাস থেকে একটু দূরে যাই, কারণ প্রত্যেকটা আমাদের মেডিকেল যে ডিসকাভারি, যে মানুষকে ভালো রাখার ব্যাপারে যে যুগান্তকারী আবিষ্কারগুলো হয়েছে, তার সাথে খুব ছোট ছোট সাধারণ ইনসিডেন্ট জড়িত। আমি একটা ছোট্ট উদাহরণ দিলে বুঝতে পারবেন, আমি হাত ধোয়ার কথা বলছি, সে উদাহরণটা এরকম। আজ থেকে ধরুন ওই 150 বছর হবে, জার্মানিতে একটা হসপিটালে একজন খুব, মানে পড়াশোনা করা, পড়াশোনা নিয়ে থাকা এবং একটু গবেষক টাইপের, সে ডাক্তারি নিয়ে একটু গবেষণা করতে পছন্দ করে, কেন কি হলো এইসব করতে পছন্দ করে। তো তাকে, সে যখন জার্মানিতে হসপিটালে নিযুক্ত হলো, সে একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করলো যে বাচ্চা জন্মানোর পরে প্রথম 15 দিন কি 1 মাসের মধ্যে কয়েকটা ওয়ার্ডে না সদ্যজাতের মৃত্যুর হার অনেক বেশি, আর কয়েকটা ওয়ার্ডে সদ্যজাতের মৃত্যুর হার অনেকটা কম। তো ওটা ওর মাথায় কিন্তু কোয়ারি যাচ্ছে যে কেন এই ওয়ার্ডে এত বেশি মারা যাচ্ছে, অন্য ওয়ার্ডে তো মারা যাচ্ছে না। তো এইটা নিয়ে ও সিনিয়রদের কাছে ওর নিজের বক্তব্যটা পাস করাতে খুব বকা খেলো। কেন বকা খেলো জানেন? সিনিয়ররা বলছে যে তুমি এটা নিয়ে যে কথাবার্তা বলছো, তুমি জানো লোকে কি ভয় পেয়ে যাবে, আমাদের হাসপাতাল সম্পর্কে কি বদনামা হবে। যেরকমভাবে চলছে, যতটা সম্ভব ভালো মানুষকে সেবা করা যায়, সার্ভিস দেওয়া যায়, সেটা চেষ্টা করো। এইসব উল্টোপাল্টা মাথায় চিন্তা নিয়ে থেকো না। এবং কিছুদিন পরে দেখা গেল ওকে ওই হসপিটালে, মানে
ওপরের মহলের চিন্তা হয়ে গেল যে এই লোকটা হসপিটালের বদনাম করে দিতে পারে, ওকে অন্য জায়গায় ট্রান্সফার করা হলো। তো সেখানেও ও কিন্তু দেখছে যে ওই একই ব্যাপার ঘটছে। তখন অনেক মানে রাতের পর রাত জেগে যখন ডেলিভারি হচ্ছে সেগুলো দেখে ও দেখলো যে যেখানে এই সদ্যজাতের মৃত্যু সব থেকে কম হচ্ছে, সিম্পলি সেখানে মানে একটা নিয়ম আছে যে হাতটা বিশেষভাবে একটা দ্রবণে ধুয়ে নিচ্ছে ওই যারা ডেলিভারি করাচ্ছে তারা। সাবান নয় কিন্তু, বিশেষভাবে দ্রবণ তখন ছিল, তখনও সাবান মানে এরকমভাবে আসেনি আর কি, নর্মাল রুটিনলি বিক্রি হতো না। আমি 150 বছর 150-200 বছর আগেকার কথা বলছি, তখন এভাবে বিক্রি হতো না। তো সেই দ্রবণে হাত ধোয়া হতো। ও সেটা নিয়ে বিরাট বড় পেপার লিখল। আলটিমেটলি সারা পৃথিবীতে এই নবজাত শিশুর কে বাঁচাবার জন্য প্রথম যার নাম করা হয় তিনি সেই ভদ্রলোক, নাম একটু পরে বলছি। শুধু হাত ধোয়ার জন্য এত মানুষের প্রাণ বেঁচে গেছে, এই জন্য হাত ধোয়ার উপর এত জোর দিচ্ছে এই কারণের জন্য। আপনি যখন খেতে বসবেন, আমরা তো কাঁটা চামচ দিয়ে খাই না, আমরা হাত দিয়েই খাই। তো সেই জন্য ভালো করে সাবান দিয়ে হাত ধুয়ে হাত মুছে তারপরে খেতে বসা উচিত। এবং শুধু এইটুকুনিতেই দেখবেন অ্যারাউন্ড 35 to 40% প্রবলেম এমনিতেই সলভ হয়ে যাবে। কারণ আমাদের হাতের মধ্যে এই ক্যাম্পাইলোব্যাক্টার বা হেলিকোব্যাক্টার পাইলোরি না, সাধারণ আমাশা, এন্টামিবা হিস্টোরিটিকা, জিয়ার্ডিয়া, এই ধরনের বিভিন্ন রকম জীবাণু আমরা খালি ময়লা হাতে খাওয়ার জন্য নিজেদের দেহের মধ্যে ঢোকাই। এবার এরকমভাবে যদি কেউ ভাবেন যে এটা তো গ্যাস্ট্রাইটিস, মানে গ্যাস্ট্রিকের রোগে তো আমার বাবারও ছিল, আমার ঠাকুরদাদারও ছিল, তো তারা তো এই রোগটি সারা জীবন বেশ ভালোই ওই কখনো একটু ব্যথার ওষুধ টষুধ খেয়ে কাটিয়ে দিয়েছেন। কারুর খুব সিভিয়ার হয়েছে, মুখ দিয়ে রক্ত পড়েছে, কালো পায়খানা হয়েছে। সেই সময় যারা জন্মেছিলেন, যাদের কাছে এর আসল চিকিৎসা তখন আবিষ্কার হয়নি, তখন পেট কেটে ওই গ্যাস্ট্রেক্টমি অপারেশন হয়ে গেছে, এখনকার দিনে হয় না, কারণ আমি বললাম যে হেলিকোব্যাক্টারের চিকিৎসা বেড়ে গেছে। ওই পর্যন্তই তো, আসলে ওই পর্যন্ত নয় মশাই। এখন এটা মানে পুরো প্রমাণিত হয়ে গেছে যে এই হেলিকোব্যাক্টার থেকে আপনার শুধু গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ হয় এটা মনে করবেন না। হেলিকোব্যাক্টার থেকে আরও অন্যরকম গ্যাস্ট্রাইটিসও হতে পারে, বা বিশেষ ধরনের একটা গ্যাস্ট্রাইটিস আছে, আমাকে বলা হচ্ছে যে সময় নেই, একটু সময় আমি নিচ্ছি। তাকে আমরা বলি অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস। এবং ওই অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস আর সাধারণ গ্যাস্ট্রাইটিসকে আলাদা করা খুব মুশকিল। হেলিকোব্যাক্টার বা ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি থেকে ওই সাধারণ গ্যাস্ট্রাইটিস বা অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, বিশেষ করে এই অ্যাট্রোফিক গ্যাস্ট্রাইটিস, এটা কিন্তু আজ হোক কাল হোক, মানুষ যদি অন্য কারণে ঈশ্বর না করুন মরে না যায়, তাহলে তার কিন্তু স্টমাকে ক্যান্সার হবে। অর্থাৎ গ্যাস্ট্রিক ক্যান্সারেরও একটা কারণ হচ্ছে হেলিকোব্যাক্টার, ক্যাম্পাইলোব্যাক্টার পাইলোরি। সবার হবে না কিন্তু কার হবে কেউ জানি না আমরা। কাজেই খাবার বা জল থেকে এই ইনফেকশনটা যাতে না হয় সেটা দেখতে হবে। এবার আমি এটা নিয়ে আগামী দিনও আলোচনা চালু রাখবো, কারণ আমাকে যা বলা হচ্ছে 4 মিনিট সময় আছে, 4 মিনিটে কারুর ক্ষমতা নেই যে এই নিয়ে পুরো আলোচনা শেষ করে। কারণ আমি আরও অনেক যে চ্যাপ্টারগুলো ছুঁয়ে যাব, তার মধ্যে আছে এই গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসারের সাথে ধরুন ইরিটেবল বাউল সিনড্রোমের কী সম্পর্ক, বা গ্যাস্ট্রিক আলসার, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের সাথে ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের কী সম্পর্ক, এগুলো নিয়ে খুব আলোচনা হয় না। কিন্তু ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজ বলতে ক্রনস ডিজিজ, আলসারেটিভ কোলাইটিস, সলিটারি রেক্টাল আলসার, এইসবগুলোকে বোঝায়। এই নিয়ে খুব কম আলোচনা হয়েছে। তো এগুলোর মধ্যে কোনো সম্পর্ক আছে কি না, অথবা গ্যাস্ট্রাইটিস, ডিওডোনাইটিস বা গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, এর সাথে চেহারা খারাপ, রোগা হয়ে যাওয়া, অন্যভাবে ক্ষমতা বা জোর কমে যাওয়া, এসবের কোনো সম্পর্ক আছে কি? অথবা গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ, গ্যাস্ট্রিক আলসারের সাথে আমাদের আইবিএস, ইরিটেবল বাউল সিনড্রোমের কোনো সম্পর্ক আছে কি?
এইসব নিয়ে অনেক অনেক আলোচনা হবে এবং সময় আগামীতে হবে। এখন যেটা বলবো যে কেউ এটা চিন্তা করবেন না যে এই যারা গ্যাস্ট্রাইটিসে গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজে সোজা বাংলা কথায় বদহজম, টক ঢেকুর, খাবার হজম হচ্ছে না, পেট দমসম, পেট ঠিকমতো পরিষ্কার হচ্ছে না, এই সব ব্যাপারে মাথা যন্ত্রণা, গা হাত পা যন্ত্রণায় ভুগছেন, তারা যে কোনো একটা ওই গ্যাসের ওষুধে বা হজমের ওষুধে ভালো থাকবেন এইটা একদম নয়। যে জিনিসটা আমি এখন ইন্ট্রোডিউস করে দিলাম, আজকে জাস্ট মুখে একটু বলে দিচ্ছি, সেটা হচ্ছে এখন প্রমাণিত যতগুলো বললাম, যে গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রোএসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজের কথা বললাম, ইরিটেবল বাউল সিনড্রোমের কথা বললাম, ইনফ্ল্যামেটরি বাউল ডিজিজের কথা বললাম, এরকম যে রোগগুলোর কথা বললাম, মানে সামনে পেছনে ডাইনে বাঁয়ে যেভাবেই ধরুন, তার সাথে কিন্তু আমাদের ইন্টেস্টিনাল ব্যাকটেরিয়াল ফ্লোরার একটা খুব গভীর সম্বন্ধ এখন আবিষ্কার হয়েছে। ওই জন্য প্রতিটা রুগীর জন্য চিকিৎসা আলাদা আলাদা। ডাক্তারবাবুরা এই সাধারণভাবে ওষুধ যা দোকানে পাওয়া যায় তাতে রোগী ভালো হবে না, আপনার সিমটম তখনকার মতো কমবে, আবার হবে। এগুলো আলাদা আলাদা চিকিৎসা এবং পেশেন্ট স্পেসিফিক চিকিৎসা। আমাকে বলছে আর 2 মিনিট সময় একটা, যারা মানে সদ্য পাস করেছো, হাউসটারশিপ করছো বা পোস্ট গ্র্যাজুয়েশনে রেসিডেন্ট হিসেবে আছো, তাদের জন্য আমি প্রত্যেকদিন একটা দুটো হিন্টস দিই, টিপস দিই। একটা জিনিস বলি, সেটা হচ্ছে বেশ কিছু দিনে, ধরো 10-15 বছর আগে পর্যন্ত না আমাদের এরকম পড়ানো হতো। এমনি বইতে পুরোনো এডিশনে দেখবে লেখা আছে যে স্টমাকের মধ্যে হাই অ্যাসিডিটি থাকার জন্য, মানে স্টমাক মানে পাকস্থলীর মধ্যে এত বেশি হাইড্রোক্লোরিক অ্যাসিড সিক্রিশন হয় যে ওখানে কোনো ব্যাকটেরিয়া টিকতে পারে না। অর্থাৎ অ্যাজিফ যেন চিন্তা করা হচ্ছে যে স্টমাকটা হলো স্টেরাইল, কারণ ওখানে অনেক বেশি অ্যাসিডিটি আছে। কথাটা আপাত সত্য। এই আপাত সত্য কথাটা মানে কি? মানে হলো এই যে শুনতে ভালো লাগে, ও সত্য বলে মনেও করে এসছি, কিন্তু এখন প্রমাণিত হয়ে গেছে না 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 না, ওই হাই অ্যাসিডিক এনভায়রনমেন্টেও কিছু কিছু ব্যাকটেরিয়াল ফ্লোরা থ্রাইভ করে, বাড়ে। সেগুলোর আলাদা নাম দেওয়া হয়েছে, ক্লাসিফিকেশন করা হচ্ছে। এগুলো সব নতুন নতুন ইনফরমেশন এবং এগুলো বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হচ্ছে। এবং আর বলছি 1 মিনিট সময় একটা বলে দিই, যে কোনো কারণে হঠাৎ যদি কারো ধরুন একটা কোনো সার্জারি হলো, বড় সার্জারি হলো, হঠাৎ একটা 10-15 দিন জ্বর হয়, এরকম একটা অসুখ হলো, বা হঠাৎ বিলিরুবিন খুব বেড়ে গিয়ে জন্ডিস হলো, মানে এরকম হঠাৎ করে, এগুলোকে আমরা বিশেষ ধরনের মেডিকেল ট্রমা বলতে পারি, সার্জিক্যাল ট্রমা বলতে পারি। তো এই ধরনের ঘটনা হলে না, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার সেটা থেকে হতে পারে। আমি কেন এই প্রসঙ্গটা তুললাম, যদি কারুর ইমিউনিটি ঠিক না থাকে তাহলে ওই ধরনের ঘটনাতে স্টমাকের মধ্যে বিশেষ ধরনের কিছু ব্যাকটেরিয়া খুব তাড়াতাড়ি বেড়ে চলে, কিছু ফাঙ্গাস তাড়াতাড়ি বেড়ে চলে। এটা নিয়ে খুব বলার ইচ্ছে, কিন্তু উপায় নেই। আমাকে একদম বলছে এখান থেকে এই মানে আর টাইম নেই। আপনারা মনে রাখবেন, আমি এই জায়গাটা থেকে আগামী দিন শুরু করব এবং খুব ইন্টারেস্টিং, ইম্পর্টেন্ট এবং মানুষের জন্য উপকারী হবে। অবশ্যই স্যার, এবং পাশাপাশি আমরা কিন্তু পজিটিভ এনার্জি পেয়ে থাকি এবং আজকেও কিন্তু একই নিয়মে আমরা পেলাম। অবশ্যই সেই বিষয়টি নিয়েও কিন্তু আমরা নানান রকমভাবে বোঝবার চেষ্টা করলাম যে গ্যাস্ট্রো রিলেটেড সমস্যা থেকে আমাদের কি কি সমস্যা আসতে পারে বা সেখান থেকে আমরা কি করে বেরিয়ে আসতে পারি। সম্পূর্ণভাবে অনেক কিছু বিশ্লেষণ কিন্তু ডক্টর স্যার করলেন আমাদের এই ট্রিটমেন্টের প্রসিডিওরের মাধ্যম দিয়ে। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। অবশ্যই আমাদের অনুষ্ঠান দেখতে ভুলবেন না। ঠিক প্রত্যেক শনিবার বিকেল 4টার সময় আমরা চলে আসবো লাইভ স্টুডিওতে। আজকের মতন আসলাম, ছিলাম অমৃতা। ভালো থাকুন, নমস্কার। নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত